আদ্র ভাইয়া কি করছে? ছেড়ে দেন আমাকে, কেউ দেখে ফেলবে। ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবি না মায়েরা, এর ফল ভালো হবে না। রুমে বসে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম, তখনই কেউ আমার রুমে প্রবেশ করে ধাম করে দরজা লাগায়। আয়নাতে সেই ব্যক্তিটির চেহারা দেখে আমার চক্ষু চড়ক গাছে, হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে আমার। তার সাথে চোখ মেলাতে পারছি না, তাই মাথা নিচু করে রেখেছি। লোকটি ধীর পায়ে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, এতে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। তার চাপদারের স্পর্শে কেঁপে উঠছি আমি। তিনি আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলেন, এতে কাঁপাকাঁপিটা যেন আমার দ্বিগুণ হয়ে গেল। চোখ বন্ধ আমার, তাকানোর সাহস নেই। তিনি আলতো করে আমার ঘাড়ে তার ঠোঁট স্পর্শ করান। এবার যেন আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আমি অনেক কষ্টে গলা থেকে শব্দ করে তাকে বলি, আদ্র ভাইয়া কি করছে? ছেড়ে দেন আমাকে, কেউ দেখে ফেলবে। আমার কথাটা হয়তো তার কান পর্যন্ত পৌঁছায়নি, আর পৌঁছাবে এবার কি করে? আমি নিজেই আমার কথাটা শুনতে পাইনি। মনে বলেছি যে তাকে সামনে বলার সাহস আমার নেই, এমনিতে প্রচুর কষ্ট দিয়েছি তাকে। তিনি আমাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে আমার ঘাড়ে নিজের মুখ গুজে দিলেন। আমি আবার সাহস করে তার মুষ্টিবদ্ধ হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবি না মায়েরা, এর ফল ভালো হবে না। তার হুমকি স্বরূপ কথাটা কাঁপিয়ে দিল আমাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এখন যদি কান্না করি তাহলে আদ্র ভাইয়ার হাতে সেই বিখ্যাত চর খেতে হবে নিশ্চিত। তাই কিছু বললাম না, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। তিনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, আমার মানা করা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিস কোন সাহসে? আমার এমন নীরবতা হয়তো তার ভালো লাগেনি, তাই তিনি আমাকে ধমকে বললেন, কথা কানে যায় না, বোবা হয়ে গেছিস তুই? তার ধমক শুনে ফুপিয়ে কান্না করে দিলাম আমি। কান্না করবি না একদম, না হলে ঠাটি একটা চর মারবো। আমি এবার রেগে ওনাকে বললাম, হ্যাঁ পারবেনই তো, শুধু চর থাপ্পড় মারতে, একটু সফট ভাবে কথা বলা যায় না? তিনি এবার আমার কাছে আমাকে তার বুকে জড়িয়ে নিলেন। কেন যেন খুব অস্বস্তি হতে লাগলো। আবারও তার স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার। আদ্র ভাইয়া এবার একটু নরম স্বরে বললেন, আমার কথা কেন শুনিস না তুই? কেন বুঝিস না? অতিরিক্ত চাই তোকে, সবসময় আমার কথা অমান্য করতে তোর ভালো লাগে না? আমি কিচ্ছু বললাম না, কি বলবো জানি না। তিনি এবার আমাকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে একটা চুমু দিলেন। আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বিয়ের সাজ তুলে ফেল, তোকে বিয়ের সাজে দেখার অধিকার শুধু আমার। বলেই তিনি গটগট করে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এতটুকু বুঝতে পারলাম এবারও আমার বিয়েটা হচ্ছে না। প্রত্যেকবারের মতো এবারও আমার বিয়েটা ভেঙে গেল। তার কারণ একটাই, আদ্র ভাইয়ার অতিরিক্ত চাওয়া। অন্ধকার ছাদে এক কোণায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মায়েশা। আজ কেন যেন ওর নিজেকে প্রচুর অসহায় লাগছে। মায়েশার হাতে প্রেগনেন্সির ফাইল। আজই পরীক্ষা করিয়ে জানতে পারলো ও মা হতে চলেছে বিয়ে ছাড়া। কিন্তু মায়েশার অনাগত বাচ্চার বাবা একটু আগেই মায়েশাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে। বড্ড অসহায় লাগছে ওর, কি করবে জানা নেই ওর। এসব চিন্তার মাঝেই কেউ মায়েশার ঘাড়ে হাত রেখে বলে, মাইশা, এত রাতে ছাদে কি করছিস? আজ যে মায়রার বিয়ের খবর আছে তোর? মায়েশা পেছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে। জলদি করে নিজের চোখের পানি মুছে ফেলে মায়েশা। ছাদে অন্ধকার থাকার ফলে আয়ান মায়েশার চোখের পানি দেখতে পায়নি। মায়েশা নিজেকে সামলিয়ে বলে, কিছু না ভাইয়া, আসলে খুব গরম লাগছিল তাই ছাদে এসেছিলাম, যদি একটু বাতাস পাওয়া যায়। আয়ান হালকা হেসে বলে,
ও আচ্ছা, তুই মায়ের কাছে যা, ওর যদি কোনো দরকার হয়। হ্যাঁ যাচ্ছি। মাইশা নিচে চলে যায়। আয়ান কালো কুচকুচে আকাশের দিকে তাকিয়ে বলে, পৃথিবী এমন কেন? যাকে চাই তাকে পায় না, যাকে চায় না সে বারবার কাছে আসে। কেন যে তাকে অতিরিক্ত চাই? এই অতিরিক্ত চাওয়াটাকে যে খুব খারাপ। কথাগুলো বলে কান্না করে দেয় আয়ান। যদিও ছেলেদের অত সহজে কাঁদতে নেই, তবে আজ খুব করে কাঁদতে ইচ্ছে করছে আয়ানের। বিয়ের সাজ তুলে একটা নর্মাল ড্রেস পরে নিচে এলাম। এতক্ষণে শিওর আদ্র ভাইয়া আমার বিয়েটা ভেঙে ফেলেছে। ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে আমার, তাও কিছু করার নেই। নিচে নেমে দেখি আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে, আর আমার মা শাড়ির আঁচলে মুখ বুজে কাঁদছে। হয়তো আমার বিয়ে ভেঙে যাবার ফলে। নিচে নেমে দেখলাম আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে, আর বাড়ির সবাই চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মা আড়ালে দাঁড়িয়ে শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছে। এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না। আমি ফিরে চলে যাচ্ছিলাম, তখনই দাদুমণি আমাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বলে, মায়েরা, ওইদিকে কই যাচ্ছ? এখানে এসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। দাদুর কথা শুনে এক ঢোক গিললাম। আমাদের বাড়িতে সবাই দাদুমণিকে খুব ভয় পায়। অনেক স্ট্রিক্ট মহিলা হচ্ছে আমাদের দাদুমণি। আমি গুটি গুটি পায়ে দাদুমণির কাছে গিয়ে বললাম, দাদুমণি কিছু বলবে? আমার পাশে বসো। আমি দাদুমণির পাশে বসতে যাব, তখনই খেয়াল করলাম আমি যদি এখন দাদুমণির পাশে বসি তাহলে নিশ্চিত আদ্র ভাইয়ার সাথে আমার ছোঁয়া লাগবে, আর সেই কাঁপাকাঁপি। তখন দাদুমণি যে কি বলবে জানি না। আমি অসহায় চোখে আদ্র ভাইয়ার দিকে তাকালাম। আমার দৃষ্টি হয়তো তিনি বুঝতে পারলেন, তাই তিনি বললেন, আমি বাহিরে যাচ্ছি, কাজ আছে। দাদুমণি গম্ভীর স্বরে বললেন, না আর্দ্র, তুমি আমাদের ফ্যামিলির বড় ছেলের মধ্যে একজন, তোমার দায়িত্ব এখানে বেশি, তাই তোমারও কথাগুলো শোনা উচিত। আদ্র ভাইয়া দাদুমণির কথা শুনে বসে রইলেন। আমার আর কি করার, ওইখানেই বসতে হলো। আমার বসার পর দাদুমণি আমাকে উদ্দেশ্য করে বললেন, দেখো মায়েরা, এই নিয়ে মোট 2 বার তোমার বিয়ে ভেঙে গেল। এখন এটা নয় যে আমরা তোমাকে দোষারোপ করছি। আমি জানি আমার নাতনি কোনো খারাপ কাজ করেনি, তাই এখন বলছি এসব বিয়ের চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো মন দিয়ে। আমাদেরই দোষ, তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের চাপ দেওয়া উচিত হয়নি। দাদুমণির কথা আমি সহ বাড়ির সবাই থ। যতদূর জানি আমি ভেবেছিলাম এখন হয়তো দাদুমণি আমাকে বকা দিবে, বাট দাদুমণি তো আমাকে সান্ত্বনা দিচ্ছে। হাও! আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তার ঠোঁটে রহস্যময়ী হাসি। আচ্ছা, বাই এনি চান্স এটাতে আদ্র ভাইয়ার কোনো কারসাজি নেই তো? আমার ভাবনার মাঝেই আদ্র ভাইয়া সবার আড়ালে আমাকে কানে ফিসফিস করে বলে, রাতে ছাদে আসবি, দেরি হলে কিন্তু আমি তোর রুম থেকে কোলে করে তুলে আনবো। আদ্র ভাইয়ার কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকালাম। তাকে বললাম, আমার পক্ষে আসা সম্ভব না, যদি কেউ দেখে তাহলে কি ভাববে? উনি রাগী কণ্ঠে বললেন, কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। তোকে আসতে বলেছি, আসবি, না হলে। তাকে থামিয়ে দিয়ে বললাম, আসবো আমি। আমার উত্তর পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর বড় মা মানে আদ্র ভাইয়ার মাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, আসতে রাত হবে, অনেক কাজ জমে আছে, 3 দিন যাইনি, তুমি আমার জন্য অপেক্ষা করো না। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মায়েরা তো আছেই, ও তো বেশ রাত পর্যন্ত পড়ে, ওর থেকে চেয়ে নিব, কিছু লাগলে তুমি ঘুমিয়ে পড়িও। আমি অসহায় চোখে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এই লোকটা কেন আমাকে অতিরিক্ত জ্বালায়? কেন?
আমি এর থেকে দূরে থাকতে চাই, আর ইনি আরো কাছে আসতে চায়। অসহ্যকর লোক একটা। সমস্যা নেই, স্টেশনে গিয়ে খেয়ে নিব। বলেই বেরিয়ে যায় আদ্র ভাইয়া। আগে থেকেই পুলিশের ইউনিফর্ম পরে রেডি ছিল। আদ্র ভাইয়া পেশায় একজন পুলিশ অফিসার, যদিও এখন এসপি, কিন্তু আমাদের বাড়ির কেউ চায়নি ভাইয়া পুলিশ অফিসার হোক। আদ্র ভাইয়ার বাবা আর আমার বাবা একজন বিজনেসম্যান। দেশে বিদেশে বেশ খ্যাতি আছে তাদের। সবাই চেয়েছিল আদ্র ভাইয়াও একজন সফল বিজনেসম্যান হোক, কিন্তু এই খারুসের কি হয়েছে কে জানে। সে পুলিশ হবেই বলে জেদ ধরেছিল, তাই তার জিদের কাছে সবার হার মানতে হলো। 10-12 জন গার্ড মিলে একটা ছেলেকে ধরে নিয়ে এসে একটা লোকের পায়ের নিচে ছুঁড়ে মারল। লোকটি ছেলেটির চুলের মুঠি ধরে উঁচু করে বলে, সাহস কিভাবে হয় তোর ওই মেয়েটিকে গুলি করতে চাস? ছেলেটি ব্যথায় ডুকরিয়ে ওঠে। ছেলেটি বলে, বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই। আমার একজন কইছিল মায়েরারে মারতে। ছেলেটির বলা নাম শুনে লোকটি হিংস্র রূপ ধারণ করে। এতটাই হিংস্র যে তাকে দেখলে যে কোনো দুর্বল হার্টের মানুষ সাথে সাথে হার্ট অ্যাটাক করতে 1 সেকেন্ডও লাগবে না। লোকটির পাশে থাকা রিভলভার দিয়ে ছেলেটির বুকে পরাপর 10টা গুলি করে। তারপর সেই ক্ষতস্থানে মরিচের গুঁড়ো দিয়ে পাগলের মতো হাসতে থাকে। গার্ডগুলো ভয়ে থরথর করে কাঁপছে। বিকেলবেলা মেডিকেলের বইগুলো নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করছি আমি। কালই ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে এসেছিলাম। ক্লাস শুরু হবে আরো 1 সপ্তাহ পর। আমি পড়ছিলাম, তখনই দরজায় নক পড়ে। তাকিয়ে দেখি আদ্রিতা আপু 2টো চায়ের কাপ নিয়ে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। আমি হালকা হেসে বললাম, বাহ, আজ দেখি বিদ্যাসাগর নিচ থেকেই আমার রুমে আসলো। আদ্রিতা আপু বলল, তোর দেখা তো পেলাম না, আর আমার রুমে তাই নিচ থেকেই আসলাম। কি করছিলি? এই তো বই নিয়ে একটু গবেষণা। আদ্রিতা আপু হচ্ছে আদ্র ভাইয়ার বড় বোন। আদ্র ভাইয়ারা 3 ভাই বোন। আদ্রিতা আপু, আদ্র ভাইয়া আর মাইশা, তারা হচ্ছে আমার বড় চাচুর সন্তান। আমার বাবা হচ্ছে ছোট। আমরা 2 ভাই বোন, আমি আর আয়ান ভাইয়া। আদ্রিতা আপুর সাথে কথা বলার সময় আপু এক পর্যায়ে আচ্ছা মায়েরা, জানিস তোর বিয়ে কিভাবে ভেঙেছে? আমি বললাম, না তো। তোর বিয়ে ভেঙেছে না কেউ ভাঙিয়েছে? আমি অবাক হয়ে গেলাম আপুর কথায়। আচ্ছা, আপু কি সব জানে? আদ্রিতা আপু বলল, তোর বিয়ে আজও ভেঙেছে রে মায়েরা। ভাই আমার তোকে অনেক ভালোবাসে। আমি আপুর কথায় টাসকি খেলাম। মনে মনে ভাবলাম, তার মানে আপু সব জানে। আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু তুমি? আমি এসব অনেক আগে থেকেই জানি। কিন্তু কিভাবে? আপু মুচকি হেসে বলে, সেটা আপাতত বলা যাবে না। আপু চলে গেল, আর আমি তার যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছি। এরা ভাই বোন দুটোই একরকম রহস্যে ভরা। রাতের বেলা আমি আস্তে করে পা টিপে টিপে ছাদে যাচ্ছি। একটু আগেই ফোনে মেসেজ দিয়েছিল আদ্র ভাইয়া ছাদে আসতে। এক প্রকার বিরক্ত লাগছে আমার। এই লোকটার জন্য জীবনটা শেষ আমার। কবে যে মুক্তি পাবো আল্লাহ জানে। ছাদে এসে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। আমি আস্তে করে ছাদের দরজাটা চাপিয়ে আদ্র ভাইয়ার নাম ধরে ডাক দিই। তৎক্ষণাৎ কেউ আমার মুখ চেপে ধরে, পাশের দেওয়ালে চেপে ধরে। আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলি। যখন কারো গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছিল তখন খুব অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর আমার নাকে সেই চির পরিচিত স্মেল আসে। যতটুকু মনে পড়ে এই পারফিউম আদ্র ভাইয়া ইউজ করে। আমার পছন্দের পারফিউম এটা। আমি ধীরে ধীরে চোখ খুলে দেখি আদ্র ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। তার এমন তাকানোর মানে আমার বোধগম্য হলো না।
আমি তাকে জিজ্ঞেস করলাম, আদ্র ভাইয়া? আর কিছু বলতে পারলাম না। তার আগেই তিনি আমার ঠোঁট আঁকড়ে ধরে খুব রুডলি কিস করতে থাকে। তার এহেন কাণ্ডে আমি স্তব্ধ, হাত পা প্রচণ্ড কাঁপছে। কিছুক্ষণ পর তিনি নিজে থেকে আমাকে ছেড়ে দিয়ে বললেন, নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মনে করবি। আমার ঠোঁটে স্লাইড করে কথাটি বলল আদ্র ভাইয়া। তারপর নিজের ঠোঁট মুছতে মুছতে ছাদের এক কর্নারে চলে গেলেন। আমি এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। অন্ধকার, নিস্তব্ধ শহর, চারদিকে কুয়াশা পড়েছে। সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি আমি। শুধু আমি না, আদ্র ভাইয়াও দাঁড়িয়ে আছে। সে যে আমার ঠোঁটে অবৈধভাবে কিস করে আকাশের দিকে তাকিয়ে আছে আর তার খবরই নেই। এবার চুপ থাকতে পারলাম না। আদ্র ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি আমার ঠোঁটে কিস করলেন কেন? কিছুটা রাগ মিশ্রিত স্বরে বললাম, যাতে একটু হলেও ভয় পেয়ে উত্তরটা দেয়। আমার প্রশ্নটা শুনে তার কোনো পরিবর্তন হলো না। কিছুটা মন খারাপ হলো আমার, কারণ তিনি কখনোই আমার কোনো প্রশ্নের উত্তর দেয় না। বিরক্তিকর লোক একটা। আমি চলে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে আদ্র ভাইয়া আমার হাত ধরে বলে, তোর ঠোঁটে অবৈধভাবে টাচ করার ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়েছি। আর কখনো যেন তোকে আমাকে ভাইয়া বলে ডাকতে না দেখি। তার কথায় বেশ অবাক হলাম। তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে ভাইয়া ডাকবো না তো কি বলবো? তাছাড়া বাড়ির সবাই বা কি বলবে? আপনি তো আমার অনেক বড়, নাম ধরে ডাকলে কেমন দেখায়? তিনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মাত্র 9 বছরের বড় আমি তোর, আর নাম ধরে তো আর ডাকতে বলছি না, আপনি করে ডাকবি তাহলেই চলবে, কিন্তু ভাইয়া কখনোই না। আদ্র ভাইয়ার কথায় কিছুটা রাগ হলো আমার। আমি তাকে বললাম, কেন ভাইয়া ডাকলে সমস্যা কি? আমি তো আপনার বউ। কথাটা বলতে যাব তার আগেই তিনি আমার ঠোঁটে আঙুল দিয়ে বলে, হুশ, তুই আমার বোন কখনোই না। আমার নিঃশ্বাস তুই, আমার অক্সিজেন তুই, আমার বউ তুই। তার কথায় কিছুটা ঝটকা খেলাম, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিলাম। তিনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বললেন, আজকে শেষ, এরপর আর কখনো বৈধ অধিকার ছাড়া তোকে টাচ করব না। আমি তার কথা শুনে মনে মনে বললাম, সেটা হয়তো কখনোই হবে না আদ্র ভাই, কারণ আমি চাই না অন্য কারোর ভালোবাসার মানুষ আমার স্বামী হোক। আপনি অন্য কারো, আমার না। কথাগুলো মনে আউড়িয়ে চোখ থেকে আমার পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে মুছে নিলাম, কারণ এটা যদি আদ্র ভাইয়া দেখে তাহলে খবর আছে। তিনি একদমই আমার চোখের পানি সহ্য করতে পারে না। আদ্র ভাইয়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন যেন শুকিয়ে আছে। তখনই মনে পড়ল আদ্র ভাইয়া সকালে না খেয়ে বের হয়েছিল, আর বাহিরে কিছু খেয়েছেন বলে মনে হয় না, কারণ তিনি খুবই রুচিবাই মানুষ। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনি তো সকালে কিছু খাননি, এখন একটু খেতে দেই। তিনি অন্যদিকে দৃষ্টি স্থির রেখে বললেন, তুই খাবার রেডি কর, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, বাহিরে খুব ঠান্ডা, খাবার ঠান্ডা হয়ে যাবে। তিনি ছোট করে জবাব দিলেন, ছাদ থেকে নেমে এলাম আমি। টেবিলে থাকা খাবারগুলো চটপট করে ওভেন থেকে গরম করে প্লেট বেড়ে নিলাম। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া নিচে নেমে আসলেন। তার চোখ দুটো বেশ লাল হয়ে আছে, হয়তো ঠান্ডার জন্য। তিনি এসে চেয়ারে বসতে বসতে আমাকে উদ্দেশ্য করে বললেন, বাসার সবাই খেয়েছে? আমি বললাম, তুই খেয়েছিস? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ আমি এখনো খাইনি। আর এটা যদি আদ্র ভাইয়ার থেকে নিশ্চিত বকা খেতে হবে, তাই মিথ্যা বললাম। হ্যাঁ, খেয়েছি। আদ্র ভাইয়া ব্রু কুচকে বললেন,
আমার সাথে মিথ্যা বলিস কোন সাহসে? আমি ভয় পেলাম কিছুটা, তারপরও নিজেকে সামলে বললাম, মিথ্যা বলতে যাব কেন? তিনি ধমক দিয়ে আমাকে বললেন, একদম চুপ। আমি জানি তুই যখন মিথ্যা বলিস তখন নিজের হাতের আঙ্গুল মোস্টামোস্টি করিস, অ্যান্ড নাও তুই এটাই করছিস। আদ্র ভাইয়ার কথা শুনে আমি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেললাম। মনে মনে ভাবলাম, উনি এত ছোট একটা জিনিসও খেয়াল করেন। আল্লাহ, আগে জানলে আরো খেয়াল রাখতাম। আমার চুপ থাকা দেখে উনি আবার ধমক দিলেন। কি হলো বল, মিথ্যা বলেছিস কেন? আমি কান্নার স্বরে বললাম, সরি, আর এমন হবে না। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, নেক্সট এমন হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিব, অসভ্য মেয়ে। আমি মনে মনে তাকে 1000টা গালি দিলাম। তখনই হাতে টান অনুভব করি। সামনে তাকিয়ে দেখি আদ্র ভাইয়া টান মেরেছে। তিনি আমাকে টান দিয়ে তার পাশের চেয়ারে বসায়। আমি হকচকিয়ে বললাম, কি হয়েছে? উনি ক্ষীণ স্বরে বললেন, এখনই আমার সামনে খাবার কমপ্লিট কর। আমি অসহায় ভাবে বললাম, আমি পরে খেয়ে নেব, প্রমিস। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, যেটা বলছি সেটা কর। কি আর করার, তার সামনে বসেই খেতে হচ্ছে। আগে জানলে তখনই খেয়ে নিতাম। আর চোখে তার দিকে তাকিয়ে দেখি তিনি মিটমিট করে হাসছে। অবাক হলাম কিছুটা, কারণ তিনি খুব কম হাসেন, সব সময় গম্ভীর ফেস করে ঘুরে বেড়ান। আমি মনে মনে বললাম, আমাকে চাপে ফেলে হাসা হচ্ছে তাই না? ভালো হবে না তোর, বজ্জাত লোক একটা। খাবার শেষ করার পর বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। কেন জানি আমি আদ্র ভাইকে দেখলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার জন্যই তো সব সময় তার থেকে দূরে দূরে থাকি। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত তার সামনাসামনি হয়ে যায়, যেমনটা আজকে। যদিও বেশিরভাগ সময় আদ্র ভাইয়ার ডাকার কারণে তার সামনে যেতে হয়। আমি বেডের ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। হাত পা প্রচণ্ড কাঁপছে। জানি না কেন, আদ্র ভাইয়ার কারণে নাকি ঠান্ডার কারণে জানা নেই আমার। তবে এখন আমার একটা ঘুম দরকার, গভীর ঘুম। সকাল সকাল বেশ হইচইতে ঘুম ভেঙে গেল। রুম থেকে বাইরে গিয়ে দেখি আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। বাবা, মা, বড় চাচা, বড় চাচি সহ সবাই ব্যস্ত। কিন্তু এত কিসের ব্যস্ততা তাদের? আর আজকে বা কি যে বাড়ি ডেকোরেশন করা হচ্ছে? তখনই দেখলাম আমার মেছো চাচুর ছেলে সাদাফ ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুল নিয়ে যাচ্ছে। আমি তাকে ডেকে বললাম, ভাইয়া, আজকে কি বাসায় কোনো ফাংশন? আমার কথা শুনে তিনি এমন একটা রিয়াকশন দিলেন যেন আমি কোনো বড় পাপ করে ফেলেছি। আমি তাকে বললাম, কি হলো ভাইয়া? তুই সত্যি জানিস না? আরে না, প্লিজ বলো না আজ কি? আদ্রিতার এঙ্গেজমেন্ট আজকে। ভুলে গেছিস নাকি আপু যে চাকরি পেয়েছে? আমি মাথা চাপড়িয়ে অপরাধমূলক হাসি হেসে বললাম, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তোর মাথায় থাকে কি? যা ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট করতে আয় জলদি। আসছি, যাও তুমি। সাদাফ ভাই আমাদের সবার বড়, মানে আদ্রিতা আপু আর সে এক সমান। কিন্তু সে বিবাহিত। আদ্রিতা আপু বিয়ে করেনি, কারণ তিনি নিজ পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবেন না বলে জিদ করেছিলেন। আর আমাদের পরিবারের কেউই তাকে বিয়ের জন্য চাপ দেয়নি, কারণ আপু বেশ ভালো একটা চাকরি পেয়েছে। তাই হয়তো আজ এঙ্গেজমেন্ট করা হচ্ছে। পাত্র আগে থেকেই ঠিক করা। পাত্রের নাম রওশন, বেশ ভালো একজন লোক উনি।
আপুকে বেশ ভালোবাসে তিনি, তাই তো এতদিন বিয়ের জন্য চাপ না দিয়ে তার জন্য অপেক্ষা করেছে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলাম অলরেডি সবাই খেতে বসে গেছে। সব চেয়ার পরিপূর্ণ, শুধু একটা চেয়ারই খালি, আর সেটা হচ্ছে আদ্র ভাইয়ার পাশের সিট। আমাকে দেখে সাদিয়া ভাবি বলল, কি হলো মায়েরা, আদরের পাশে গিয়ে বসো। আমি ভাবির দিকে অসহায়ভাবে তাকালাম, কিন্তু কোনো কাজ হলো না। শেষে আদ্র ভাইয়ার পাশেই বসতে হলো। সাদিয়া ভাবি হচ্ছে সাদাফ ভাইয়ার একমাত্র প্রেয়সী, মানে বউ আর কি। বেশ ভালোবাসে তারা একে অপরকে। খাবার টেবিলে বসা মাত্র আমি বড় আম্মুকে বললাম, বড় আম্মু আমাকে খাইয়ে দাও জলদি। বড় আম্মু মুচকি হেসে বললেন, দিচ্ছি, বস। এটা আমার প্রত্যেক দিনের রুটিন, বড় আম্মুর হাতে খাওয়া। শুধু আমার না, মাইশারও একই অভ্যাস। কিছুক্ষণ পরই মাইশা আসলো। ওর মুখটা বেশ মলিন দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি। মাইশা এসে চুপচাপ বসে নিজের প্লেট নিয়ে বলল, আম্মু খেতে দাও। ওর কথায় সবাই বেশ অবাক হলো, কারণ ও আর আমি কখনো নিজ হাতে খাইনি। সবসময় বড় আম্মুই আমাদের খাইয়ে দেয়। সাদিয়া ভাবি মাইশাকে উদ্দেশ্য করে বললেন, কি হলো মাইশা, আজ আম্মুর কাছে খাবে না? প্রতিদিন তো এর জন্য মায়ের সাথে ঝগড়া লাগিয়ে দিতে, আজ কি হলো? মাইশা গম্ভীর কণ্ঠে বললেন, ভাবি, আমি এখন বড় হয়েছি, তাই নিজের হাতেই খেতে পারি। মাইশার এমন অদ্ভুত আচরণে সবাই হতভম্ব। আমরা অতটা মাথা ঘামালাম না, কারণ মাইশা মাঝে মাঝেই এমন করে, পরে আবার নিচ থেকে ঠিক হয়ে যায়। খাওয়ার সময় আমি মাইশাকে জিজ্ঞাসা করলাম, মাইশা আমাদের তো ড্রেস কেনা লাগবে, তুই যাবি আমার সাথে শপিং এ? না, তুই যা, ভাইয়ের সাথে আমার ভালো লাগছে না, আর আমার জন্য তুই ড্রেস চুজ করে আনিস। মাইশা কথাটা বলে খাবার শেষ করে চলে গেল। আমি এক ঢোক গিললাম, কারণ এটা ভেবে যে আমাকে আদ্র ভাইয়ার সাথে একা যেতে হবে। আমি বড় আম্মুকে বললাম, বড় আম্মু তুমি চলো না আমার সাথে শপিং এ প্লিজ। না রে, আমাকে আজকে একটু বাইরে যেতে হবে, তোর চাচুর দরকার আছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা সবাই না করে দিল। আর কি করার, শেষে আদ্র ভাইয়ার সাথে যেতে হচ্ছে। আমি রেডি হয়ে নিচে নেমে দেখি আদ্র ভাইয়া ফোনে কথা বলছে। তাকে ডিস্টার্ব করলাম না। তিনি ফোনে কথা শেষ করে আমাকে বললেন, রেডি হয়েছিস? হুম। আচ্ছা চল। তারপর বেরিয়ে গেলাম আমরা। গাড়িতে বসা মাত্র আমার ঘুম চলে আসে, কিন্তু আজ আর ঘুম আসেনি আদ্র ভাইয়ার কারণে। শপিং মলে পৌঁছে তিনি আমার হাত ধরলেন। আমি ভ্রু কুচকে তার দিকে তাকালাম। কি হলো? তিনি কিছু না বলে আমার হাত ধরে সামনে নিয়ে যেতে লাগলেন। তারপর একটা দোকানের ভেতর ঢুকে বললেন, ড্রেস দেখান। তার কথাটা শেষ না হওয়া মাত্র দোকানের সকল স্টাফরা পুরো মার্কেটের অর্ধেক জামা এনে আমার সামনে রাখলো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি পায়ের উপর পা তুলে বললেন, চুজ কর জলদি। আমি নিজের মতো কয়েকটা ড্রেস নিলাম। তারপর তাকে বললাম, হয়ে গেছে? তিনি আমার হাতের দিকে তাকিয়ে বললেন, মাত্র 4টা? আর লাগবে না। আদ্র ভাইয়া আমার কথা শুনে পেছনে গিয়ে প্রায় 20 থেকে 25টার মতো ড্রেস এনে দোকানের মালিককে বললেন, সব প্যাক করে দিন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। শপিং মল থেকে বেরোনোর পর আমার চোখ পড়লো ফুচকার দিকে। আমি আদ্র ভাইয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম, আমি ফুচকা খাবো। তিনি নাক সিটকিয়ে বললেন, রেস্টুরেন্ট থেকে কিনে দিব।
এখানকার ফুচকা ভালো না, পেট খারাপ হবে। কিন্তু আমি তো জেদ ধরে বসেছি যে আমি এখানকার ফুচকাই খাবো। অবশেষে তিনি রাজি হলেন। ফুচকার দোকানে গিয়ে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তিনি ব্রু কুচকালেন। আমি মনে মনে বললাম, এবার বুঝবেন আমাকে জ্বালানোর মজা। আদ্র ভাই আমার মুচকি হাসি দেখে ব্রু কুচকালেন। তিনি আমাকে বলতে যাবেন, তখনই তার ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করে পাশে চলে যায়। আদ্র ভাইয়া যাওয়ার পর আমি জলদি করে ফুচকা বিক্রি করা মামাটাকে বলি, মামা, 1 প্লেট অনেক বেশি মরিচ দিয়ে বানাবেন, যাতে খেয়ে কান্না করে দেয়। আমার কথা শুনে লোকটি হতভম্ব হয়ে যায়। তিনি বলেন, কি কমা, এত ঝাল খাইতে পারবা? আরে মামা, এটা আমার জন্য না, আমার সাথে যে লোকটি এসেছে তার জন্য। আসলে তার মুখে কোনো স্বাদ নেই, তাই ডাক্তার বলেছে তাকে বেশি করে ঝাল খাওয়াতে, তাহলেই স্বাদ ফিরে আসবে। কিন্তু তিনি মানতেই চায় না, তাই আর কি। আমার কথাটা তিনি বিশ্বাস করে ফেললেন। তিনি বললেন, আচ্ছা মা, তুমি খাড়াও, আমি দিতাছি। আমি মনে মনে বেশ হাসলাম। আদ্র ভাইয়ার কি হবে তা ভাবতেই আমার বেশ হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আসলেন। আমি প্লেটে 2টা প্লেট দেখে তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, 2 প্লেট খেতে পারবি? আমি মিষ্টি হেসে উত্তর দিলাম, আমি কেন, আপনিও খাবেন, তাই তো 2 প্লেট অর্ডার করলাম। তিনি আবারও নাক সিটকিয়ে বললেন, কখনো না, আমি এসব ফুটপাতের খাবার খাই না। প্লিজ আদ্র, আমার একটা রিকোয়েস্ট রাখবেন না? আমার কথা শুনে আমার হাত থেকে প্লেট নিয়ে বলে, খাচ্ছি, বাট আজকেই লাস্ট। অ্যান্ড তোর জন্য। ওকে। তিনি চামচ দিয়ে একটা ফুচকা মুখে দেওয়ার পরই কেমন যেন কেঁপে উঠলেন। বুঝলাম ঝালটা বেশি দেওয়া হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে তিনি একবারও থামলেন না। গপ গপ করে এক একটা ফুচকা খেতে লাগলেন। আমি আর ফুচকা বিক্রেতা মামা অবাক হয়ে তাকিয়ে আছি। আদ্র ভাইয়ার চোখ, মুখ সহ নাকের ডগা পুরো লাল, রক্ত লাল হয়ে আছে, তাও তিনি থামছেন না। ওনার মুখ এতটাই লাল বর্ণ ধারণ করেছে যে সুই দিয়ে খোঁচা দিলে রক্ত পড়া শুরু করবে নিশ্চিত। আমার এবার বেশ ভয় হলো। আমি তার কাছে গিয়ে বললাম, প্লিজ থামুন, আপনার চোখ মুখ লাল হয়ে গেছে। বাট তিনি কোনো রেসপন্স করলেন না। পুরো প্লেট শেষ করে আমার হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, তোর খাওয়া শেষ হলে পে করে আসিস, আমি গাড়িতে বসছি। বলেই চলে গেলেন। আমি চট জলদি করে পে করে দিলাম। আপাতত আমার খাওয়ার রুচি নেই। জানি না আদ্র ভাইয়ের কি অবস্থা। গাড়িতে গিয়ে নিজের সিটে বসলাম। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর একটু পর পর পানি খাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঝাল এতটা বেশি দেওয়া হয়েছে যে আদ্র ভাইয়ার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আদ্র ভাইয়ার অবস্থা দেখে চোখে পানি চলে আসলো আমার। মনে মনে অনেক অনুশোচনা হচ্ছে, কেন যে এমন করলাম। আমি আর সহ্য করতে পারছিলাম না তার এমন অবস্থা, তাই চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নিলাম। তারপর নিজের সিট বেল্ট খুলে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে যতটুকু সম্ভব তার ঝাল কমানোর চেষ্টা করলাম। আমার এমন কাজে আদ্র ভাইয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছেন আমার দিকে। হয়তো কখনো আশা করেননি আমি এমন কিছু করব। কিছুক্ষণ পর তার থেকে সরে এসে মাথা নিচু করে তাকে জিজ্ঞেস করলাম, ঝাল কমেছে? তিনি বাঁকা হেসে জবাব দিলেন, অনেকটা। আমি মুগ্ধ দৃষ্টিতে তার বাঁকা হাসির দিকে তাকিয়ে আছি। আমার খেয়ালও নেই একটু আগে কি করেছি আমি। তিনি আমাকে বললেন, এমন ঠোঁটের স্পর্শ পেলে প্রতিদিন ঝাল খেতে রাজি আছি। আমি ঠিকভাবে বসেছিলাম।
এটাই লাস্ট ছিল, আর আশা করবেন না। আমি এটা বাধ্য হয়ে করেছি। সেটা তো বিয়ের পর দেখা যাবে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ইট। আমার ঠোঁটের দিকে ইশারা করে বললেন তিনি। কেন যেন হঠাৎই প্রচুর লজ্জা করছে আমার, আর সাথে রাগও। ধুর, কেন যেন বেটাকে ঝাল খাওয়াতে গেলাম, শেষে ফাঁসলাম তো আমি। একে কখনো ঠিক করতে পারবো কিনা জানি না। মনে মনে কথাগুলো আওড়িয়ে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলাম। আদ্র মুচকি হাসছে আর ড্রাইভ করছে, মাঝে মাঝে মায়রার দিকেও তাকাচ্ছে। আদ্র জানতো যে মায়রা ওর প্লেটে ঝাল মিশিয়েছে, তা সত্ত্বেও পুরো প্লেট শেষ করেছে। কেন করেছে তা জানা নেই ওর। আদ্র মনে মনে বেশ খুশি বলা চলে। মাইশা একটা হোটেল রুমে বসে আছে, মনের ভেতর চিন্তা থাকলেও মুখে হাসি ফুটিয়ে রেখেছে। মাইশার মন বলছে কোনো খারাপ কিছু হতে চলেছে, কিন্তু মাইশা ঠিক করেছে না, ওর সাথে কোনো খারাপ কিছু হবে না। মেঘ ওকে মেনে নিবেই। মেঘ হচ্ছে মাইশার বয়ফ্রেন্ড আর মাইশার অনাগত বাচ্চার বাবা। মেঘ আজ একটু আগেই মাইশাকে ফোন করে হোটেল রুমটাতে আসতে বলেছে, কারণ হিসেবে বলেছে বাচ্চার ব্যাপারটা দেখবে। মাইশা মেঘের কথাটা শুনে বেশ খুশি হয়েছে, কিন্তু ও আর কি জানে মেঘ ওর জন্য যে মৃত্যুর জাল পেতে রেখেছে। আমি বাসায় এসে এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম, কারণ আপাতত আদ্র ভাইয়ার মুখ দেখার সাহস আমার নেই। তাহলে নিশ্চিত লজ্জায় আজ আমার মৃত্যু হবে। অ্যান্ড তার পরের দিন নিউজ পেপারের হেডলাইন হবে বিখ্যাত শিল্পপতি রাসেল খানের মেয়ে লজ্জায় মারা গেছে। তখন ব্যাপারটা বেশ খারাপ দেখাবে, তাই আদ্র ভাইয়ার থেকে নিজেকে আড়াল করলাম। রুমে এসে দরজা লাগিয়ে জোরে কয়েকটা শ্বাস নিলাম। ওই মুহূর্তের কথা মনে পড়তেই কেন যেন গালগুলো লাল টকটকে হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে একটা থাপ্পড় দিলাম। এত বোকা কেন তুই মায়েরা? কেন শুধুমাত্র তোর জন্য আজ এই পরিস্থিতি হলো? ইস, কে জানে কালকে সকালবেলা আদ্র ভাইয়ার সামনে কিভাবে মুখ দেখাবো। হিংস্র সেই লোকটি টেবিলের উপর পা তুলে বসে আছে, হাতে রিভলভার নিয়ে সে এক গভীর চিন্তায় মগ্ন। তখনই লোকটির কেয়ারটেকার সাহেল এসে বলল, স্যার। লোকটি রিভলভার থেকে নিজের নজর সরিয়ে সাহেলকে স্ক্যান করে ওকে জিজ্ঞেস করে, এনি নিউজ? জি স্যার। বল। স্যার, ম্যামকে যে গুলি করতে চেয়েছিল সেই লোকটা আজ রাতের ফ্লাইটে সুইডেন যাচ্ছে। তো তোরা বসে বসে কি করছিস? যা প্রস্তুতি নেওয়া শুরু কর, আজ রাতেই ওনাকে ধরতে হবে। ওকে স্যার। সাহেল চলে যাওয়ার পর বাঁকা হাসে লোকটি। লক্ষ্যের অনেক কাছে চলে এসেছি, জাস্ট আরেকটু অপেক্ষা, দেন আমার মিশন সফল হবে। মাইশা বসেছিল, ঠিক তখনই মেঘের আগমন, মুখে রহস্যময়ী বাঁকা হাসি। মেঘ দেখতে বেশ হ্যান্ডসাম, যে কোনো মেয়েই ওর উপর ঘায়েল। হয়তো এই সৌন্দর্য দেখেই মাইশা ওর প্রেমে পড়েছে। মেঘকে দেখে মাইশা দৌড়ে ওকে জড়িয়ে ধরে বলে, মেঘ, আমি জানতাম তুমি কখনো আমাকে ফিরিয়ে দেবে না, তাই তো আমাকে ডেকেছো, তাই না? মেঘ মাইশাকে বেশ জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে পড়তে পড়তে বেঁচে যায় মাইশা। মাইশা অবাক হয়ে মেঘের দিকে তাকায়। মেঘ বলে, কে বলেছে আমি তোর মতো একটা চিপ মেয়েকে অ্যাকসেপ্ট করব? আমি তোকে এখানে ডেকে এনেছি তোর বাচ্চা নষ্ট করতে, যাতে ভবিষ্যতে আমার আর মিহির লাইফে কাটা হয়ে দাঁড়াতে না পারিস তুই। মাইশা স্তব্ধ। দুপুর 2:30। ছাদে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা হলো, কিছুই ভালো লাগছে না। বারবার ওই মুহূর্তের কথা মনে পড়তেই অনুশোচনা কাজ করছে, কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই, শুধু শুধু নিজের সময় নষ্ট করা। ছাদ থেকে নেমে 2য় ফ্লোরে এসে দেখি বাসা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে। সন্ধ্যার পরে আপুর এঙ্গেজমেন্ট হবে, তাই সবাই বেশ ব্যস্ত, একমাত্র আমি ছাড়া। রেলিং ধরে নিচে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে আর
ডেকোরেট করতে আসা লোকগুলোকে কাজ দেখাচ্ছে। কাজে ভুল হলে ধমক না দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এই শীতের মধ্যেও আদ্র ভাইয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। বড় বড় ঘন চুলগুলো কপালে এসে জমা হয়েছে। আদ্র ভাইয়া দেখতে বেশ ফর্সা। শুধু তিনিই না, আমাদের ফ্যামিলির সবাই বেশ ফর্সা, কিন্তু তিনি একটু বেশিই ফর্সা। আদ্র ভাইয়ার ডান গালে একটা তিল আছে, যেটা আমার উইকনেস। মাঝে মাঝে মনে হয় টুপ করে তার তিলে একটা চুমু দিই। এসব ভাবতে ভাবতেই দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমার তার চোখাচোখি হওয়া মাত্রই একটা চোখ টিপ দিলেন তিনি। আমি এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম। মনে মনে বললাম, এই লোকটা এত খারাপ কেন? সবসময় আমাকে লজ্জায় ফেলে দেয়। আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তখনই পেছন থেকে সাদাফ এসে ওর পিঠে চাপড় দিয়ে বলে, বাহ, আজকাল দেখি একা একা হাসা হচ্ছে। তা কই, আমি যখন বলি একটু হাসতে তখন তো হাসিস না, ব্যাপার কি? আদ্র নিজের মাথা চুলকিয়ে বলে, নাথিং। সাদাফ দুষ্টু হেসে বলে, প্রেমে পড়েছিস নাকি? সাদাফের কথা শুনে আদ্র একটা কাশি দেয়, তারপর বলে, কি আবল তাবল বলছিস ভাই? প্রেমে পড়বো তাও আমি? ইম্পসিবল। তুই যে প্রেমে পড়েছিস তা আমি জানি, এবং কার প্রেমে পড়েছিস তাও জানি। আদ্র অবাক হয়ে বলে, কার? আমার পিচ্চি বোন মায়ের। আদ্র চমকিত। মেঘের কথা শুনে মাইশার চোখে পানি এসে গেছে। ও বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? মেঘ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোকে ভালোবাসবো? আমার মাথা খারাপ নাকি? তাহলে এতদিন এসব কি ছিল? টাইম পাস। মেঘের কথা শুনে মাইশা রেগে ওর গালে একটা থাপ্পড় দেয়। মাইশা মেঘকে বলে, ছি, আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা লোককে ভালোবেসেছি? এতটা নীচ তুমি? আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? মেঘ বাঁকা হাসি দিয়ে বলে, তোর বাচ্চাকে না মারলে আমার পথের কাঁটা কিভাবে দূর করবো জান? মেঘ মাইশার এগিয়ে যাবে, তখনই মাইশা মেঘকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। মাইশা বেরিয়ে যাওয়ার পর মেঘ ওর যাওয়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। মেঘ বলে, ভালোবাসি প্রেয়সী, অনেক ভালোবাসি তোকে। আমি অতিরিক্ত চাই তোকে, কিন্তু তুই আমার ভাগ্যে নেই প্রেয়সী। আমি যে তোর জীবনে ক্ষণিকের, চাইলেও তোকে নিজের কাছে রাখতে পারবো না। তুই আয়নের কাছেই ভালো থাকবি প্রেয়সী। কাঁদতে কাঁদতেই মেঘের মুখ থেকে গলগল করে রক্ত পড়তে থাকে, কিন্তু তাও ও মাইশার নাম নিয়ে কান্না করতে যাচ্ছে। কিছুক্ষণ পর হোটেল ম্যানেজার এসে মেঘকে হসপিটালে ভর্তি করায়। মাইশা কাঁদতে কাঁদতে রোডে এসে পড়েছে। তখনই হঠাৎ করে মাইশা মাথা ঘুরে একটা গাড়ির সামনে পড়ে যায়। দুর্ভাগ্যবশত গাড়িটা আয়ানের ছিল। ও মাত্রই হসপিটাল থেকে একটা সার্জারি শেষ করে বাড়ি যাচ্ছিল। আয়ান পেশায় একজন হার্ট সার্জনিস্ট। আয়ান গাড়ি থেকে নেমে মেয়েটাকে দেখে এক সেকেন্ডেই চিনে নেয়। আয়ান মাইশাকে এইভাবে দেখে ওর বুকে মোচড় দিয়ে ওঠে। আয়ান জলদি করে মাইশার কাছে গিয়ে ওকে কোলে করে গাড়িতে বসিয়ে জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু মাইশা কোনো রেসপন্স করে না, কারণ মাইশার শরীর বেশ দুর্বল ছিল। আয়ান মাইশাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুমে বসে বসে ড্রেস চুজ করছিলাম, কিন্তু একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। আর এদিকে একটু পরেই ফাংশন শুরু হয়ে যাবে। একটা ড্রেসও মন মতো পাচ্ছি না, কি যে করি। তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। পিছে ঘুরে দেখি আদ্র ভাইয়া দাঁড়িয়ে, হাতে কিছু ব্যাগ আছে তার। আমি আদ্র ভাইয়াকে দেখে বেশ অবাক হলাম, কারণ তিনি কখনোই আমার রুমে কখনোই আসেন না, ভুল করেও না। আজই হয়তো প্রথম আসলো।
আরেকবার যখন এসেছিল বিয়ের জন্য রেডি হচ্ছিলাম, ওইটা আপুর রুম ছিল। আমি আদ্র ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কোনো কিছু লাগবে? তিনি বললেন, হুম, তাহলে? কিছু দিতে এসেছি। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি? আদ্র ভাই আমার সামনে এসে আমার সামনে আসা ছোট ছোট চুলগুলোকে কানের পিঠে গুজে দিলেন। আমি আবেশে আর লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। তিনি আমার হাতে তার আনা ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বললেন, এখানে কিছু ড্রেস আছে, আজকের ফাংশনে এটাই পরবি। আমি ছোট করে জবাব দিলাম, আচ্ছা। তিনি আমার গাল দুটো ধরে কপালে একটা চুমু দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। আমি এখনো চোখ বন্ধ করে আছি। তিনি যাওয়ার পরই চোখ খুলে একটা প্রশান্তির শ্বাস নিলাম। আদ্র ভাইয়া সামনে থাকলে কেন যেন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, জানা নেই কেন। আমি তার দেওয়া ব্যাগগুলো খুলে দেখতে লাগলাম। ব্যাগের ভেতরে ড্রেসগুলো দেখে আমার চক্ষু চরক গাছে। আদ্র ভাইয়ার চয়েস এত ভালো জানা ছিল না আমার। ব্যাগের ভেতরে একটা ডার্ক নীল কালারের গাউন ছিল। পুরো গাউনে নীল আর সাদা কালারের স্টোন বসানো, বেশ সুন্দর দেখতে গাউনটা। আদ্রিতা রুমে বসে বসে অস্থিরভাবে পায়চারি করছে। বেশ অস্থির এবং নার্ভাস ফিল হচ্ছে ওর। কারণটা যে একমাত্র রওশন তাও ও জানে। এতদিন পর রওশনের সামনাসামনি হবে ভাবতেই লজ্জায় কুকড়ে যাচ্ছে ও। আদ্রিতা আর রওশনের বিয়ে পারিবারিকভাবে ঠিক হলেও রওশন ওকে পাগলের মতো ভালোবাসে। রওশনের আদ্রিতার সাথে করা আচরণগুলো দেখলে মনে হবে ওরা আগে থেকেই পরিচিত। আদ্রিতা যে রওশনকে পছন্দ করে না এমনটা না, আদ্রিতাও রওশনকে ভালোবেসে ফেলেছে ওর পাগলামিগুলো দেখে। এতদিন রওশনের সাথে যোগাযোগ হয়নি, এর কারণটাও আদ্রিতা চেয়েছিল যে বিয়ের আগে এবং যতদিন পর্যন্ত ওর চাকরি হবে না ততদিন পর্যন্ত কথা বলা যাবে না। রওশনও সাদরে গ্রহণ করেছিল আদ্রিতার সিদ্ধান্ত। আজ প্রায় 4 বছর আবার পুনরায় দেখা হতে যাচ্ছে ওদের। সন্ধ্যায় আমি রেডি হয়ে নিচে নামতেই আদ্র ভাইয়াকে দেখে কিছুটা টাসকি খেলাম, কারণ আদ্র ভাইয়ার ড্রেস আর আমার ড্রেসের কালার একদম ম্যাচ। আর স্পেশালি আদ্র ভাইয়াকে বেশ হ্যান্ডসাম লাগছে। মায়েরাকে দেখে আদ্র ভাইয়া হা করে ওর দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে ওর ফ্রেন্ড রাহুল ওকে ধাক্কা দিয়ে বলে, এইভাবে দেখিস না, ভাবির নজর লেগে যাবে। বলেই বাকি সব সহ ওরা হেসে দেয়। আদ্র রাহুলের দিকে চোখ গরম করে তাকায়। এদিকে মায়েরার দিকে একজন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, কিন্তু মায়েরা সেই লোকটিকে লক্ষ্য করেনি। লোকটি শয়তানি হাসি দিয়ে বলে, আজ রাতে একে আমার চাই। আমি আদ্র ভাইয়ার থেকে চোখ সরিয়ে স্টেজে আদ্রিতা আপুর দিকে গেলাম। রওশন ভাইয়ারা এখনো আসেনি। আপু সেই কখন থেকে একা বসে আছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, তারপর বলে, আজকে তোকে অনেক সুন্দর লাগছে মায়েরা, ড্রেসটা বেশ সুন্দর। আদ্র দিয়েছে বুঝি? হুম। দেখেছিস আমার ভাইয়ের চয়েস কতটা বেটার। উফ আপু, এসব কথা রাখো তো। কেন, বরের কথা বলতে লজ্জা লাগছে বুঝি? আমি কিছু না বলে মাথা নিচু করে নেই। মায়েরা আর আদ্রিতা কথা বলছিল, তখন এই লোকটা আসে যে কিনা মায়েরার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি এসে মায়েরার গা ঘেঁষে দাঁড়ান। মায়েরার বেশ অস্বস্তি হচ্ছে লোকটার কারণে। লোকটি আদ্রিতার উদ্দেশ্যে বলে, কেমন আছো অদ্রিতা? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছো? আপনি রওশনের ফ্রেন্ড না রাহুল? হুম,
লোকটি আপুর সাথে কথা বলার পর আমার দিকে বাজে দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি কিছু বলতেও পারছি না রওশন ভাইয়ের বন্ধু বলে। লোকটি আদ্রিতা আপুকে জিজ্ঞেস করে, তাই সুন্দরীটাকে? আদ্রিতা আপু হেসে উত্তর দেয়, আমার চাচাতো বোন। ওনারা দুজন কথা বলছিল, তখনই আদ্র ভাইয়ার আগমন ঘটে। আমি মনে মনে প্রশান্তির শ্বাস ফেলি। আদ্র ভাইয়ার যে দেখা মাত্রই রাহুল নামে লোকটা বলে, তুমি আদ্র না? আদ্র ভাইয়া না চাইতেও মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, জি। কেমন আছো? এই তো, আপনি? ভালো। আচ্ছা, আপনারা কথা বলুন, আমার মায়েরার সাথে একটু কাজ আছে। কথা শেষ না করা মাত্রই তিনি আমার হাত টেনে রাহুলের কাছে থেকে সরিয়ে নেয়। আদ্র ভাইয়া আমাকে বাসার ছাদে এনে দেয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, তুই ওই লোকটার গা ঘেঁষে কেন দাঁড়িয়েছিলি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি কই দাঁড়ালাম, তিনিই তো এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমাকে কেমন বাজে দৃষ্টিতে দেখছিলেন। কি? আজকে তো ওই লোকটাকে মেরেই ফেলবো। আদ্র ভাইয়া কথাটা বলে নিচে যাচ্ছিল, তখনই আমি পেছন থেকে তার হাত টেনে বলি, আপুর এঙ্গেজমেন্টে কোনো সিন ক্রিয়েট করবেন না প্লিজ। তো তুই কি বলছিস? ওই লোকটাকে ছেড়ে দিব আমি? ইম্পসিবল। ছাড়তে তো বলছি না, জাস্ট ফাংশনটা শেষ হতে দিন, আপু না হলে অনেক কষ্ট পাবে। আদ্র ভাইয়া আমার কথা শুনে কিছু একটা ভাবলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, বাট পুরো ফাংশনে তোকে আমার সাথে থাকতে হবে। আচ্ছা। আদ্র ভাইয়া আমার হাত ধরে নিচে নেমে গেলেন। আমি মনে মনে ভাবলাম, যাক, সিনক্রেট থেকে তো বাঁচা গেছে, ফাংশনের পরও সামলে নেওয়া যাবে। নিচে আসা মাত্রই রাহুল আমাদের দিকে এগিয়ে আসে। তাকে দেখা মাত্রই আদ্র ভাইয়া চোখগুলো লাল টকটকে হয়ে যায়। আমার ভয় হচ্ছে, যদি আদ্র ভাইয়া তার রাগ কন্ট্রোল করতে না পারে তখন কি হবে। রাহুল এগিয়ে এসে বলে, আরে তোমরা কই ছিলে? ফাংশন তো শুরু হয়ে গেছে। আদ্র ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে, আমাদের একটু কাজ ছিল। ও, তা মায়েরা, তোমার সাথে তো পরিচিত হওয়া হয়নি, চলো একটু পাশে গিয়ে কথা বলি। আমি কিছু বলতে যাব তার আগেই আদ্র ভাইয়া গট গট করে বলতে থাকে, ওর ফুল নেম তাহিরা ইসলাম মায়রা, এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়বে। ও এইবারই সর্বকনিষ্ঠ মেয়ে, বয়স 18 হবে আর কয়েক মাস পর। ও অনেক ভদ্র মেয়ে, কোনো ছেলের সাথে কথা বলা পছন্দ করে না, শুধুমাত্র কাজিন ছাড়া। আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। থ্যাঙ্কস। আদ্র ভাইয়ের কথাগুলো বলে আমার হাত ধরে সামনে নিয়ে যায়। আমি পিছে তাকিয়ে দেখি রাহুল আমাদের দিকে ভেবা চাকা খেয়ে তাকিয়ে আছে। আমার বেশ হাসি পেল, তাই ফিক করে হেসে দিলাম। আমাকে হাসতে দেখে আদ্র ভাইয়া ব্রু কুচকে জিজ্ঞাসা করলেন, হাসছিস কেন? এমনি। আমি আর আদ্র ভাইয়া স্টেজে গিয়ে দেখি রওশন ভাইয়া আর আদ্রিতা আপু কথা বলছে। আমাদের দেখা মাত্রই রওশন ভাইয়া মুচকি হেসে দেয়, তারপর বলে, কেমন আছেন আপনার লাভ বার্ডস? রওশন ভাইয়ার কথা শুনে আমি অবাকের চরম পর্যায়ে। আমি মনে মনে ভাবলাম, তার মানে রওশন ভাইয়াও জানে। হায় আল্লাহ, না জানি আরো কত লোক জানে। যদি একবার এই কথা তুর্নার কানে যায় তাহলে তো। তুর্নার কথা মনে করতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় আমার। আমি আমার হাত আদ্র ভাইয়ার থেকে ছাড়িয়ে নিলাম। আর যাই হোক, আমি কারো জীবন নিয়ে খেলতে পারবো না। বেঘরে ঘুমাচ্ছে মাইশা, একটু আগেই ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আয়ান।
আয়ান একটা রিপোর্ট হাতে নিয়ে কেবিনের সোফায় বসে পড়ে। রিপোর্টটা মাইশার প্রেগনেন্সির রিপোর্ট ছিল। আয়ানের মুখে চিন্তার রাশ স্পষ্ট। ও ভাবছে, মাইশা প্রেগনেন্ট, তাও ওর আবার বিয়ে হয়নি। কার বাচ্চার মা হবে ও? বাসায় জানলে কি যে হবে। একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। আয়ান মাইশাকে পছন্দ করে না, ও শুধু ওকে বোনের নজরেই দেখে। ছাদে ওই কথাটা ও অন্য কাউকে উদ্দেশ্য করে বলেছে। আয়ানের ভাবনার মাঝেই মাইশা ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে। বারবার কারোর নাম নিয়ে বিড়বিড় করতে থাকে ও। আয়ান মাইশার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে ও কি বলছে। মাইশা বলে, মেঘ মেঘ আমাকে ধোকা দেয়নি, ও আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে ও। আয়ান ভাবে, তাহলে মাইশার বাচ্চাটার বাবার নাম কি মেঘ? আদ্রিদা আপুর পাশে মন মরা হয়ে বসেছিলাম। কেন যেন কিছুই ভালো লাগছে না। আদ্র ভাইয়া আমার না কথাটা মনে পড়তেই বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠছে। কিন্তু কেন? আমি তো আর আদ্র ভাইয়াকে ভালোবাসি না। আমি এসব কথা ভাবছিলাম, তখনই আম্মু এসে বলে, মায়েরা, তোর রুমে আমার ফোনটা রেখে এসেছি মনে হয়, একটু এনে দে না মা। আচ্ছা যাচ্ছি। ওপরে যাওয়ার আগে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি তার বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত। কেন যেন তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না, কারণ তিনি কখনো এমন ফ্রি টাইম পান না। আমি একা একাই ওপরে গেলাম। মায়েরা যখন উপরে যাচ্ছিল তখন সেটা দেখে শয়তানি হাসি দেয় রাহুল। মায়েরা উপরে যাওয়া মাত্রই রাহুল ও সবার চোখের আড়াল করে মায়েরার পেছু পেছু যায়। 3-4 বছরের একটা বাচ্চার ছবি নিয়ে কাঁদছে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটির বয়স 60 বছর তো হবেই। বৃদ্ধ লোকটি বাচ্চাটির ছবিতে চুমু দিয়ে কেঁদে বলে, আর কত অভিমান করে থাকবি দাদু, এবার তো ফিরে আয়। পুরো 13টা বছর দূরে থেকেছিস, কত দিন তোকে দেখি না, একবার ফিরে আয় দাদু। বৃদ্ধ লোকটি কাঁদছিল। তখনই রুমে ঢুকে আনান মাহমুদ, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি বিড়বিড় করে বললেন, আজ এই বুড়োকে কি বাহানা দিব কে জানে। আদনান মাহমুদকে দেখা মাত্রই বৃদ্ধ লোকটি তার চোখের পানি মুছে আশার আলো নিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোনো খবর পেলি সুহার, হাদনান? তিনি ন্যাকা কান্না করে বলে, না বাবা, অনেক খুঁজেছি, সুহার কোনো খোঁজ পেলাম না। বৃদ্ধ লোকটির আশার আলো যেন নিমিষেই নিভে যায়। আম্মুর ফোন নিয়ে রুম থেকে বের হতে যাচ্ছিলাম, তখনই রাহুল ভাইয়া রুমে ঢুকে দরজা লক করে আমার দিকে অদ্ভুতভাবে তাকায়। রাহুলের এমন দৃষ্টিতে আমার প্রচণ্ড ভয় হচ্ছে। রাহুলকে দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? রাহুল অদ্ভুত হেসে বলে, মজা নিতে এসেছি। বলেই রাহুল আমার দিকে এগিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমি চিৎকার দিতে যাব তার আগেই উনি এসে আমার মুখ চেপে ধরে। ভয়ে থরথর করে কাঁপছি আমি। বারবার আদ্র ভাইয়ের কথা মনে পড়ছে আমার। রাহুল আমার গাউনে 2 হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তিনি এত জোরে টান দিয়েছিল যার ফলে 2 হাত দিয়েই আমার রক্ত বের হয়ে পড়তে থাকে। মাইশার জ্ঞান আসা মাত্রই ও মেঘের নাম ধরে একটা চিৎকার দেয়। আয়ান জলদি করে মাইশার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মাইশা কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? খারাপ স্বপ্ন দেখেছিস? মাইশা কিছু বলতে তার আগেই ওর খেয়াল হয় ও আয়ানকে দেখে ভরকে যায়। মাইশা বলে, ভাইয়া আপনি? রাস্তায় তুই আমার গাড়ির সামনে সেন্সলেস হয়ে গিয়েছিলি, তারপর তোকে হসপিটালে নিয়ে আসি। কিন্তু তুই রাস্তার মাঝখানে কি করছিলি? মাইশা আমতা আমতা করে জবাব দেয়, আসলে আমি
মাইশা তুই প্রেগনেন্ট, কার বাচ্চা এটা? মায়েশা বুঝতে পারে আয়ান সব জেনে গেছে, কান্না করেও দেয়ও। কান্না না করে বল, না হলে আমি বুঝবো কি করে? আর তাছাড়া এই খবর যদি বাসায় জানে তাহলে কি হবে বুঝতে পারছিস? আয়ান ভাইয়া আসলে কান্নার কারণে কথা বলতে পারছে না মায়েশা। ও আয়ানকে কি বলবে বুঝতে পারছে না। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে মেঘকে। ওর অবস্থা বেশ খারাপ, ব্রেন টিউমারের সেকেন্ড স্টেজে আছে মেঘ। কিছুক্ষণ পর মেঘের কেবিনের দরজা খুলে হুড়মুড় করে প্রবেশ করে মেঘের বোন আর ফ্রেন্ড। মেঘের এই অবস্থা দেখার পর কান্না করে দেয় মেঘলা। মেঘলা মেঘের পাশে বসে জিজ্ঞেস করে, ম্যাক, কিভাবে হলো এসব? আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আমি নিজেও কয়েকদিন আগে জানতে পেরেছি। তোকে কিভাবে বলবো আপু? মাইশা কই? কেমন আছে ও? মাইশা তো প্রেগনেন্ট ছিল, ওকে কি বলেছিস? মেঘ সব খুলে বলে যে ও মাইশার সাথে কি ব্যবহার করেছে আর কি বলে। সব কিছু শোনার পর মেঘলা মেঘের গালে একটা থাপ্পড় দেয়। রাগে থরথর করে কাঁপছে মেঘলা। থাপ্পড় দেওয়ার ফলে মেঘের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। মেঘলার হাজবেন্ড ফারিস এসে মেঘলাকে ধরে বলে, মেঘলা, তুমি পাগল হয়ে গেছো? মেঘের স্টেজে ওকে তুমি মারছো কেন? মেঘলা কেঁদে দিয়ে বলে, তাহলে কি করব তুমি বলো? মাইশা প্রেগনেন্ট, ওকে স্ট্রেস এতটা স্ট্রেস দিল কেন ও? এতে ওর উপর কতটা এফেক্ট হতে পারে মেঘের কোনো ধারণা আছে? মেঘ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমি মরে গেলেও আয়ান ওকে ঠিক সামলাতে পারবে। মেঘলা আর ফারিস কিছুটা চমকে বলে, আয়ানকে? আদ্র ফোনের কথা বলে স্টেজের দিকে তাকিয়ে দেখে মায়রা নেই। আদ্রের বুকে মোচড় দিয়ে ওঠে। ও আশেপাশে তাকিয়ে মায়রাকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথায় পায় না মায়েশাকে। রাহুল আমার ড্রেসের চেনে হাত দিবে তার আগেই আমি তার হাতে কামড় দিয়ে আদ্র ভাইয়ের নাম ধরে জোরে একটা চিৎকার দিই। রাহুল আমার ড্রেসের চেইনে হাত দিবে তার আগেই আমি তার হাতে কামড় দিয়ে আদ্র ভাইয়ার নাম ধরে জোরে একটা ডাক দেই। আদ্র তখন ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মায়েরার গলার আওয়াজ শুনে জলদি করে রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ডোর লক ছিল। আদ্রর কাছে ওই রুমের ডুপ্লিকেট চাবি ছিল। চাবি দিয়ে দরজা খুলে আদ্রের চোখ ছানা বড়া। আদ্রের রাগের কারণে কপালের রগ ফুলে উঠেছে। আদ্র ভাইকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়। আমি রাহুলকে ধাক্কা দিয়ে আদ্র ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ি। আদ্র ভাইকে দেখে রাহুল তার হাতের বাঁধন আলগা করে দেয়, যার ফলে আমার তাকে ধাক্কা দিতে বেশি কষ্ট করতে হয়নি। আমি আদ্র ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই। হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে আমার। আদ্র ভাইয়ের অবস্থা দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর বারবার মনে হচ্ছে এই অবস্থার জন্য ও দায়ী। মায়েরার কান্নার আওয়াজে ফাংশনের বেশ মানুষ ওই রুমে উপস্থিত হয়ে যায়। বাড়ির সবাইকে দেখে বেশ ভয় হচ্ছিল আমার। জানি না তারা কিভাবে বিষয়টা নিবে। এত মানুষ দেখে আদ্র ভাইয়া তার পরনের ব্লেজারটা খুলে আমাকে পরিয়ে দিলেন। আম্মু এসে আমাকে বলে, আম্মু কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? আমি কি বলবো বুঝতে পারছি না। আশেপাশের মানুষজন সব বিড়বিড় করে বলছে, আহারে বেচারা, মেয়েটার এত অল্প বয়সে ইজ্জতটা গেল। তাদের কথা শুনে আদ্র ভাইয়া হুয়াঙ্কার দিয়ে বলে, কিছু হয়নি মাইরার, সময় মতো এসেছিলাম আমি। উল্টাপাল্টা কথা বলবেন না আপনারা। আদ্র ভাইয়া কথাটি বলে তার শার্টের হাতা ফোল্ড করে রাহুলের দিকে এগিয়ে যায়। পুরো বাড়ি থমথমে হয়ে আছে। বাড়ির সবাই বেশ রেগে আছে। আম্মু তো এখনো কান্না থামায়নি। বাড়ির সব গেস্টরা চলে গেছে, আর রাহুল সে তো আত্মরা হয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগে আদ্র ভাইয়া আর সাদাফ মিলে বেশ মার দিয়েছে রাহুলকে। আদ্র ভাইয়া তো মেরেই ফেলতো, তাকে অনেক কষ্টে আটকিয়েছে সাদাফ ভাইয়া।
রওশন ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানে নেই কেন। হয়তো এই ঘটনার জন্য তিনি নিজেকে দায়ী করছেন। রওশন ভাইয়া বললেন, সব কিছুর জন্য আমি দায়ী। আজ যদি আমি রাহুলকে ইনভাইট না করতাম তাহলে এমন পরিস্থিতি আসতো না। রওশন ভাইয়ার কথা শুনে বাবা বলে, না রোশন, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কি আর জানতে যে রাহুল এমনটা করবে? হ্যাঁ। রওশন ভাইয়ার হ্যাঁ শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। আদ্র ভাইয়া বেশ রেগে জিজ্ঞেস করেন, মানে কি? রওশন ভাইয়া আহত কণ্ঠে বললেন, আসলে রাহুল আগে থেকেই এমন ছিল। এর আগেও 3-4টা মেয়েকে রেপ করেছে ও, কিন্তু ও বেশ ভালো করে ছেলে হওয়াতে ছাড়া পেয়ে গেছে। ওর এমন আচরণে আমি ওর সাথে মেশা বন্ধ করে দিয়েছি, কিন্তু কাল হঠাৎ ও আমার পা ধরে মাপ চেয়ে বলে ও নাকি ভালো হয়ে গেছে। আগের মতো নেই। রাহুল আমার ছোট কালের ফ্রেন্ড ছিল, তাই ওকে ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু আমি কখনো ভাবিনি যে ও মায়ের সাথে এমনটা করবে। রওশন ভাইয়া কথাগুলো বলার সময় চোখ থেকে তার পানি গড়িয়ে পড়ে। আদ্র ভাইয়া রেগে রওশন ভাইয়ার কলার চেপে ধরে বলে, আপনার আর একটু খেয়াল রাখা উচিত ছিল। জানেন আজকে মায়েরার সাথে কি হতে পারতো? আদ্র ভাইয়ার এমন আচরণে সবাই কিছুটা অবাক হলেও আমি স্বাভাবিকভাবেই তার দিকে তাকিয়ে আছি। বড় আব্বু রেগে আদ্র ভাইয়াকে ধমক দেন। তিনি বলেন, আদ্র, কি করছো? এখানে রওশনের কোনো দোষ নেই। সব সমস্যার মূল রাহুল, আর ওর ব্যবস্থা আমি। বড় আব্বুর কথা শেষ করতে না দিয়েই আদ্র ভাইয়া বলে, খবরদার, রাহুলের যা করার আমি করব, কেউ ওকে টাচ করবে না। আদ্র ভাইয়ার এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে বাড়ির সবাই কিছুটা ভয় পেল, কারণ তারা জানে আদ্র ভাইয়ার রাগ চরম পর্যায়ে গেলে কি হয়। বড় আব্বু বললেন, আচ্ছা, তোমার যা করার করো, আমরা কেউ কিছু বলবো না। আদ্র ভাইয়া তার গার্ডদের ডেকে বললেন, একে নিয়ে যাও। গার্ডরা রাহুলকে টেনে হিচড়ে নিয়ে যায়। রাহুল টু শব্দ করলো না, কারণ সে সেন্সে নেই। আমার খুব খারাপ লাগছিল, তাই আম্মুকে বললাম, আম্মু আমার ভালো লাগছে না, আমি রুমে যাব। আম্মু বলল, আচ্ছা চলো। তোমার আশা লাগবে না, তুমি এখানে থাকো, আমি একটু একা থাকতে চাই। আম্মু আমার কথা শুনে কপালে একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা যাও। আমি উঠে রুমের দিকে যাব, তার আগেই পায়ের ব্যথার কারণে পা ধরে নিচে বসে পড়লাম। পায়ের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড় একটা কাজ ঢুকে গেছে। আম্মু আব্বু সবাই এগিয়ে আসলেন আমার দিকে। আব্বু বলল, কি হয়েছে আম্মু? বাবা পায়ে কাজ ঢুকে গেছে। আমার কথা শুনে বড় আম্মু রেগে গিয়ে সার্ভেন্টদের ডেকে বললেন, কি কাজ করো তোমরা? ঠিকভাবে বাসাটা পরিষ্কার করতে পারো না? সার্ভেন্টদের মধ্যে একজন রেগে বললেন, ম্যাম, আমরা পুরো বাড়ি ফুল ক্লিন করেছি, কিন্তু কীভাবে যে কাচের টুকরোটা আসলো? চুপ করো আর দেখো এখানে আরও কোনো কাচের টুকরো আছে কিনা। সার্ভেন্টরা জায়গা পরিষ্কার করতে লাগলো। আদ্র ভাইয়া এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আদ্র ভাইয়া ব্রু কুচকে বললেন, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? আদ্রিতা আপু বলল, তুই ওকে কোলে নিলি কেন? আমি ওকে রুমে নিয়ে ব্যান্ডেজ করে দিব। এমনিতে ও তো এখন আর উপরে যেতে পারবে না। বড় আম্মু আদ্র ভাইয়াকে বললেন, হ্যাঁ সেটাই ভালো, তুই মায়েরাকে ব্যান্ডেজ করে দিস, আর হ্যাঁ খেয়াল রাখিস যেন ও ব্যথা না পায়। বড় আম্মুর উদ্দেশ্যে কথাটি বলে আদ্র ভাইয়া আমাকে কোলে করে উপরে নিয়ে যান। আমি লজ্জায় মাথা নিচু করে আছি।
হাত পা প্রচণ্ড কাঁপছে। এই প্রথম আদ্র ভাইয়ের কোলে উঠলাম, তাও বাড়ির সবার সামনে। ইস, কেন যে পায়ে কাজ ঢুকতে গেল, তাহলে হয়তো এতটা লজ্জার সম্মুখীন হতে হতো না। আদ্র ভাইয়া আমাকে রুমে এনে সোফায় বসিয়ে দিলেন। তারপর ফার্স্ট এড বক্স এনে আমার হাতের দিকে হাত বাড়াবেন। তার আগেই আমি তার হাত ধরে বলি, আমি হাতের রক্ত ক্লিন করতে পারবো। আমার কথা শুনে তিনি ধমকের সুরে বললেন, জানা আছে কি ক্লিন করবি, এখন আমাকে আমার কাজ করতে দে। তার ধমকে কেঁপে উঠলেও আমি আমার সিদ্ধান্তে অটল। তাকে দিয়ে আমার হাত স্পর্শ করাবো না, এটাই ভেবে রেখেছি। কিন্তু তিনি আমার কথা শুনলেন না। আমার হাত থেকে আস্তে আস্তে ব্লাড ক্লিন করতে লাগলেন। তার এক একটা স্পর্শ যেন আমার শ্বাস থমকে দেওয়ার জন্য যথেষ্ট। কেন যে আদ্র ভাইয়ের স্পর্শে এতটা অদ্ভুত ফিলিংস আসে জানা নেই। কই, সাদাফ ভাইয়া যখন আমার হাত ধরে তখন তো এমন কোনো অদ্ভুত ফিলিংস হয় না, তাহলে আদ্র ভাইয়ার টাচে কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে আমার গাল দুটো লাল টমেটোর মতো লাল হয়ে ওঠে। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখি তিনি মনোযোগ সহকারে ব্লাড ক্লিন করতে ব্যস্ত। হাতের ব্লাড ক্লিন করা হলে তিনি অতি সযত্ন সহকারে হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, তোর এই টমেটোর মতো গাল দেখলে ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। আদ্র ভাইয়ার কথা শুনে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি, পরে মাথা নিচু করে নিই। লোকটা এত বেহায়া কেন? সব সময় কোনো না কোনো কথাই আমাকে লজ্জায় ফেলে দেয়। আমার ভাবনার মাঝে আদ্র ভাইয়া বলে, আমি বেহায়া দেখেই তো তুই এত ভদ্র। বেহায়া না হলে তোর মতো নিরামিষকে হ্যান্ডেল করতাম কি করে? তার থেকে কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি তাকে বললাম, আপনি আমার মনের কথা শুনলেন কি করে? মনের কথা কেন, আমি তোর সব কথাই শুনতে পাই। তোর চোখের ভাষা, তোর ইশারা, সব। ভালোবাসি যে তোকে, এতটুকু না বুঝতে পারলে কি করে হয়? তার কথা শুনে কি উত্তর দেব জানি না, কিন্তু এতটুকু জানি তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার কোনো মানে নেই। এটা অসমাপ্ত ভালোবাসা, এটা কখনো পূর্ণতা পেতে পারবে না। বেশ খারাপ লাগছে, আমার বুকে চাপ অনুভূতি করছি। কেন যেন এই কথাগুলো ভাবলেই খারাপ লাগা কাজ করে। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পা স্পর্শ করেছে। তাকিয়ে দেখি আদ্র ভাইয়া। জলদি করে পা সরিয়ে নিলাম আমি। আমার পা সরানোর কারণে তিনি বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে, পা সরালি কেন? আপনি আমার পা টাচ করছেন কেন? পা না টাচ করলে ওষুধ কি মুখ দিয়ে লাগাবো? তার এমন রাগ মিশ্রিত কণ্ঠে কিছুটা অবাক হলাম। আমি তাকে বললাম, আপনি তো আমার বড়, তাহলে কিভাবে? আমার কথা অসমাপ্ত রেখে আদ্র ভাইয়া বললেন, বড় ছোট এসবে কিছু আসে যায় না। এখন জলদি পা দে, না হলে থাপ্পড় দিব কিন্তু। না চাইতেও পা এগিয়ে দিতে হলো আমার। আদ্র ভাইয়া আমার পায়ের ব্লাড ক্লিন করে ব্যান্ডেজ করে দেয়। আমার প্রচুর আনইজি ফিল হচ্ছে, খারাপ লাগছে বলা চলে, কারণ আদ্র ভাইয়াকে দিয়ে নিজের পা ছুঁতে দেওয়ার ইচ্ছা একেবারেই আমার ছিল না। হঠাৎ আদ্র ভাইয়া আমাকে কোলে তুলে নিলেন। আমি চমকে তাকে জিজ্ঞেস করি, আবার কোলে তুলছেন কেন? তিনি আমাকে কিছু না বলে বাহিরে নিয়ে যেতে থাকে। আমি তাকে বারবার জিজ্ঞেস করছি কই নিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। নিচে এসে আমাদের আবার ভেতরে দেখে আদ্রিতা আপু ব্রু কুচকায়। আপু বলে, আদ্র, ওকে আবার নিচে নিয়ে এসেছিস কেন? রুমে রেস্ট করুক। আদ্র ভাইয়া গম্ভীর কণ্ঠে বলে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আদ্রিতা আপু অস্থির হয়ে জিজ্ঞেস করে, কেন, মায়েরার বেশি খারাপ লাগছে নাকি? হুম, পায়ে কাজ ঢুকেছে,
তাই একবার আয়নের থেকে চেক আপ করিয়ে আসি, পরে যদি ইনফেকশন হয়। আদ্রিতা আপু হেসে বলে, আরে গাধা, এতটুকু কাজ ঢোকায় কোনো ইনফেকশন হয় না। তারপরও যদি ভয় থাকে তাহলে যা হসপিটালে নিয়ে। আমি তাদের কথার মাঝে ফোড়ন কেটে বলি, আরে না আপু, এতটুকু কাজ ঢোকাতে হসপিটালে যাওয়ার কি আছে, আমি ঠিক আছি, ইনফেকশন হবে না। আদ্র ভাইয়া আমাকে ধমক দিয়ে বলে, বেশি বুঝিস তুই? তোকে কথা বলতে বলেছি নাকি? চুপ থাক তুই। আমার জিনিসের কেয়ার আমি নিজেই রাখতে পারি। আদ্র ভাইয়ের কথা শুনে আদ্রিতা আপু মুখ টিপে হাসছে। হলরুমে কেউ নেই, শুধুমাত্র আদ্রিতা আপু ছাড়া। আদ্র ভাইয়ার শেষের কথাটা শুনে আমি প্রচন্ড রকমের অবাক। আদ্র ভাইয়া আমাকে কোলে রেখে গাড়ি স্টার্ট দিলেন। আমি বিরক্ত হয়ে বললাম, এরপর কি হলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।